8 8.5 মাত্রা ভূমিকম্প পর্যন্ত রেজিস্ট করতে পারে সেই ধরনের ডিজাইন স্ট্যান্ডার্ডই অন্তত আমাদের ইমার্জেন্সি এই আমাদের স্থাপনাগুলো যেগুলো সেগুলোকে তৈরি করা দরকার। যেই অবস্থা সামনে ঘটতে যাচ্ছে আমরা আন্তরিকভাবে চাই এমন যেন না হয়, কিন্তু সেখান থেকে পরিত্রাণের বা এখন আসলে কি করব আমরা? এই যে এত বড় ভূমিকম্প হলো, মানে কয়েকটা পত্রিকায় এসেছে ঢাকার পাশে গাজীপুরের শিল্প এলাকা এবং শিল্প এলাকার অসংখ্য লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিক যারা বা বিভিন্ন শিল্প কারখানার সাথে সংযুক্ত আছেন, সেই শিল্প শ্রমিকরা তারা কিন্তু যেসব ভবনগুলোতে থাকেন সেসব ভবনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, সেগুলো অনেকগুলো সেমি ফর্মাল বিল্ডিং বা 2-3 তলা বিল্ডিং হলেও সেগুলো অত্যন্ত দুর্বল মানের, অধিকাংশই আরসিসি বিল্ডিং না। তাহলে এবং এই কালকের ঘটনাতে আমরা দেখেছি যে অনেক শিল্প শ্রমিক তার কর্মস্থলে ছিলেন, তার আতঙ্কে অজ্ঞান হয়েছেন এরকম শতাধিক, মানে মিনিমাম শতাধিক, মানে আমরা শ্রমিকের রিপোর্ট পেয়েছি, রিপোর্টের বাইরে তো অনেক আছে। তাহলে এই যে ক্যালামিটিটা, এই ক্যালামিটিটা শুধু ঢাকা না, গাজীপুরের অবস্থা ঢাকার চেয়ে সকল স্কেলে খারাপ। বুঝতে পারছেন, ঢাকায় তো বিল্ডিংয়ে তার একটা মান আছে, গাজীপুরের দিকে যান সেখানে আমাদের সস্তা শ্রমকে মানে উপজীব্য করে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তখন কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে তাদের মানসম্মত হাউজিংয়ের কথা প্ল্যানই করা হয় নাই। সেটার সুযোগে গাজীপুর এলাকাতে অনেক জমির মালিক তারা ভবন তৈরি করেছেন, যে ভবনগুলো যেহেতু সস্তা, শ্রমিকরা থাকবেন, ভাড়া তারা তাদের কাছ থেকে নেবেন, কম ভাড়া নেবেন, এবং সেইখানে কিন্তু তারা মানহীন বসতি তৈরি করেছে। তাহলে এই যে আমাদের আলাপ জুড়ে আমরা কিন্তু অধিকাংশ সময় মনে করি ভবন বড় বড় ভবন পড়বে না, ছোট মাঝারি সব ভবনই পড়বে, এমনকি একতলা ভবনও পড়ে যাবে যদি একতলা সেমি পাকা ভবন হয়, কাঁচা ভবন হয়। হ্যাঁ, রাতের বেলা হলে তো আপনি সেটার নিচে চাপা পড়ে মারা যাবেন। হাইতির ভূমিকম্পে যেটা হয়েছে, প্রচুর নিম্ন আয়ের মানুষ মারা গিয়েছে। ঢাকার যে বস্তিগুলো আছে, আপনি বস্তিতে গেলে দেখবেন যে এখন প্রচুর 2 তলা বস্তির মধ্যে 2 তলা ইটের উপরে, গাঁথনির উপরে 2 তলা করেছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্যোগে, মানে বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনা তো ঢাকাতে মানে খুব ফ্রিকুয়েন্টলি হয়, সেখানেও আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ প্রাণহানি ঘটতে। ঠিক এই ধরনের দুর্যোগ দুর্বিপাকে মানুষ যে সবার আগে পৌঁছায় হাসপাতালগুলোতে, সবার আগে রেসপন্স চায় ফায়ার সার্ভিসের। প্রথমত জানতে চাই, যেই হাসপাতালগুলো দুর্যোগের সময় আমাদেরকে সার্ভিস দিবে তারা নিজেরা কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থাতে আছে, এবং একই সাথে ফায়ার সার্ভিসের, আর একই সাথে এমন একটা দুর্যোগ এই শহরে ঘটলে আমাদের এই জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা আসলে কতটুকু? আমরা এটা অনেক সরকারি স্টাডিতেই সরকারি স্বীকার করেছে, আমাদের প্রচুর এই ধরনের সরকারি হাসপাতাল বা এরকম সরকারি স্থাপনা যেগুলো আমাদের ভূমিকম্পের সময় তারা ইমার্জেন্সি আমাদের সার্ভিস দেওয়ার কথা, তারা নিজেদের ভবনগুলো ঝুঁকিপূর্ণ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেসব ভবনগুলোর যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তা ঝুঁকি মুক্ত করা, তার রেট্রোফিট করা, যদি করা যায়, নাহলে তার ডেমোলিশ করে অন্তত এই ধরনের স্থাপনাগুলো, হাসপাতাল সহ ফায়ার সার্ভিস সহ, সেগুলো কিন্তু অবশ্যই শুধু 7 না, যেটা আলাপায় আসলো 8 8.5 মাত্রা ভূমিকম্প পর্যন্ত রেজিস্ট করতে পারে সেই ধরনের ডিজাইন স্ট্যান্ডার্ডই অন্তত আমাদের ইমার্জেন্সি এই আমাদের স্থাপনাগুলো যেগুলো সেগুলোকে তৈরি করা দরকার। আর যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের যে মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়েগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু 8 8.5 মাত্রা যদি ভূমিকম্প হয়, যেটা সাবডাকশন জোনে কিন্তু এই ধরনের এনার্জি আছে, তাহলে সেটা হলে সেটা যদি ভেঙে পড়ে, আপনি যদি এক্সপ্রেসওয়েগুলো ভেঙে পড়ে, বড় ফ্লাইওভার ভেঙে পড়ে, তাহলে তো আপনার ঢাকা অচল হয়ে যাবে ভবন, তখন তো আপনি মানে ট্রান্সপোর্ট মোবিলিটি বন্ধ হয়ে যাবে। আমরা যে উঁচুতে করলাম সেটারও একটা চ্যালেঞ্জ কি, যে আজকে খবরে এসেছে মেট্রো রেলে অনেক ফ্র্যাকচার দেখা দিয়েছে। মেট্রো রেলে কিন্তু ডিজাইন 7 ম্যাগনিটিউড আর্থকোয়াককে রেজিস্ট করার মতো, এটা 5.7, তাহলে ক্র্যাকগুলো কেন আসলো? তাহলে 7 আসলে কী হবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের কিন্তু বড় বড় স্থাপনা করেছি, কিন্তু ক্রিটিক্যাল স্থাপনার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সর্বোচ্চ যেই আর্থকোয়াকের যে লিমিটটা সেটা কনসিডার করা উচিত ছিল। ইতিমধ্যে যেসব মানে ভবন বা স্থাপনাগুলো হয়েছে সেগুলো নতুন করে চেক করতে হবে, অন্তত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলো 7 মাত্রা যথেষ্ট না।